আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আজকে কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন, তারপরেও বলে রাখছি 2026 সালে যে অসামরিক নিয়োগটা আসবে বাংলাদেশ সেনাবাহিনীতে, সেইখানে চাকরির জন্য বা সেইখানে চাকরির অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। এই বিষয়ে এর আগেও আমি ভিডিওতে আলোচনা করেছি, বাট নতুন করে আবার আলোচনা করছি। এর বিশেষ কোনো কারণ অবশ্যই আছে, যেটা আপনারা ভিডিও যদি পুরোপুরি দেখেন না টেনে তাহলে বুঝতে পারবেন। তো প্রথমেই বলে রাখি যে 2026 সালের নিয়োগটা নিয়ে আপনাদের ভিতরে অনেক প্রকার কৌতূহল আছে, যেটা কিন্তু আমার মধ্যেও আছে। কারণ আমরা বেসিক্যালি 2026 সালের নির্বাচনের জন্যই আসলে অপেক্ষা করছি, নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছি যে 26 সালে যে নির্বাচনটা হওয়ার কথা অর্থাৎ ফেব্রুয়ারি মাসে, এই নির্বাচনের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে যে পরবর্তীতে 2026-এর যে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিকের যে নিয়োগটা হবে বা বিভিন্ন মন্ত্রণালয়ে 2026-এর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হবে, বিভিন্ন বাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হবে, এইগুলা কিন্তু সম্পূর্ণ এই নির্বাচন কানেক্টেড। কেন নির্বাচন কানেক্টেড? কারণ নির্বাচনের জন্য আপনারা জানেন যে বিগত কয়েকটা নিয়োগের আমরা দেখেছি যে যেই বছরে নির্বাচন হয় সেই বছরে অন্তত এই সমস্ত নিয়োগগুলো একটু ডিলে ঢালা ভাবে আসলে কার্যক্রম করা হয়। তো আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে রোজার ঈদের পরে বা কোরবানি ঈদের আগে যে কোনো এই 2 মাস 2.5 মাসের ভিতরেই এই যে কোনো একটা গ্যাপে এই সার্কুলারটা আসলে প্রকাশ করা হবে। তো এখনো পর্যন্ত এই ইনফরমেশন গুলো, এখনো পর্যন্ত যে তথ্য আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি, সেই তথ্যর কোনো নড়চড় আছে বলে আমি এখনো পর্যন্ত এমন কোনো নিউজ পাইনি। যদি পাই পরবর্তীতে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন যে যা রটে তার কিছু না হলেও কিছু ঘটে। তো আমি এখনো পর্যন্ত যেই কথাটা আপনাদের সঙ্গে এর আগের ভিডিওতে বলেছি সেইটা ধরেই আপনারা এই 2026 সালের যে অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি হবে এইটার প্রস্তুতি নিতে পারেন। আপনারা জানেন যে চাকরিতে অ্যাপ্লিকেশন করার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া বা বেশ কিছু পেপারস আপনাদেরকে প্রয়োজন হয় এবং সেই সমস্ত পেপারস গুলো কি কি অনেকেই হয়তোবা জানেন, অনেকেই জানেন না, যার কারণে অনেকেই বিভিন্ন সময় বিভ্রান্ত বোধ করেন। আমি আজকের ভিডিওতে আরো একটা বিষয় নিয়ে আলোচনা করব একদম লাস্টে, যে যারা এখনো পর্যন্ত জয়েন করেননি তাদের সম্ভাব্য জয়েনিং ডেট কবে হতে পারে। তো যাই হোক, চলুন শুরু করি। তো প্রথমেই বলে রাখি যে আপনারা যারা 2026 সালের নিয়োগের অপেক্ষায় আছেন, যারা অ্যাপ্লিকেশন করবেন বলে ভাবছেন, তাদের আসলে কি কি কাগজপত্র খুবই সেনসিটিভ, যেগুলো না হলে আপনি কোনোভাবেই চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। প্রথমে যেটাকে আমরা সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, আপনার বয়সের প্রমাণপত্র। সেটা হতে পারে যে আপনার জন্ম নিবন্ধন কার্ড, হতে পারে আপনার এনআইডি কার্ড। এনআইডি কার্ড সূত্রে সর্বপ্রথম যে জিনিসটা নির্বাচন করা হয় বা সেটা হচ্ছে আপনি বাংলাদেশের নাগরিক কিনা, আপনার বয়স 18 থেকে 32 বছরের মধ্যে কিনা, আপনার পারিবারিক সূত্রে আপনার ব্যক্তিগত আপনার বাবার বাসস্থান যেটা স্থায়ী ঠিকানা সেইগুলা সমস্ত কিছু ঠিক আছে কিনা, এই সমস্ত ইনফরমেশন আসলে বেসিক্যালি এনআইডি কার্ডের মাধ্যমে যাচাই বাছাই করা হয়। তো সবথেকে বেশি যেইটা প্রথমেই আপনার চাকরির জন্য প্রয়োজন হবে, শুধুমাত্র আর্মিতে না, আপনি যেকোনো বাহিনীতে চাকরি করেন, যেকোনো সরকারি দপ্তরে বা প্রাইভেট ফার্মে চাকরি করেন, সবগুলোতেই কিন্তু সর্বপ্রথম প্রয়োজন হবে আপনার এই এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড বা ভোটার আইডি কার্ড, যেটাই আপনারা বলেন না কেন। অথবা যদি এইগুলোর বিকল্প কিছু থেকে থাকে, সেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের কাগজ। অবশ্যই সেটা ডিজিটাল হতে হবে। আপনারা জানেন যে হাতে লেখা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে কিন্তু এখন আর কোথাও এইটা আসলে এলাও না। তো যাদের ভোটার আইডি কার্ড নেই তারা অবশ্যই জন্ম নিবন্ধন কার্ডটা ডিজিটালি করার চেষ্টা করবেন। তো এরপরে বলি যে জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ডের পরে কোন জিনিসটা বেশি প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট আপনাদের আছে, এই সার্টিফিকেট না থাকলে কিন্তু আপনি যে শিক্ষিত মানুষ সেটার প্রমাণপত্রই হচ্ছে এই সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটটা আপনাদের মাস্ট বি থাকতে হবে। সেইটা যেখানেই হোক যেভাবেই হোক আপনারা খুব সুন্দরভাবে এগুলা গুছিয়ে রাখবেন।
3 নাম্বার হচ্ছে আপনার নাগরিকত্ব সনদপত্র, যেটা আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে পেয়ে যাবেন। 4 নাম্বার হচ্ছে আপনার শিক্ষা জীবনের যত পরীক্ষা আপনি দিয়েছেন সেই সমস্ত পরীক্ষার মার্কশিট অবশ্যই প্রয়োজনীয়। সেই সঙ্গে আপনার পিতামাতার ভোটার আইডি কার্ড এবং আরো একটা কাগজ সবথেকে বেশি প্রয়োজনীয়, সেটা হচ্ছে আপনাদের চারিত্রিক সনদপত্র। এই চারিত্রিক সনদপত্রটা আপনারা কোথায় পাবেন? এই চারিত্রিক সনদপত্র ব্ল্যাংক, অর্থাৎ শূন্য একটা চারিত্রিক সনদপত্র যেকোনো কম্পিউটারের দোকানে যদি আপনি যেয়ে তাদেরকে বলেন, অবশ্যই ৳10 বা ৳20 বিনিময়ে আপনাকে তাদের একটা ব্ল্যাংক চারিত্রিক সনদপত্র আপনার হাতে ধরিয়ে দেবে। এইটা বিসিএস ক্যাডার অথবা ১ম শ্রেণীর অফিসার যারা আছে আপনি তাদেরকে দিয়ে এটা ফুলফিল করিয়ে সত্যায়িত করাবেন। এই চারিত্রিক সনদপত্র আপনার জীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আপনারা জানেন যে চাকরির জন্য চারিত্রিক সনদপত্রের মান যে কতটা গুরুত্বপূর্ণ, যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করেন, বা আপনারা যদি না জেনে থাকেন তাহলে বুঝবেন সময় মতো যে এই চারিত্রিক সনদপত্রর আসলে মূল্য কতটুকু। পুলিশ ভেরিফিকেশনের সময় এই চারিত্রিক সনদপত্রটার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা চাকরি হবার পরে যাদের চাকরি এখনো পর্যন্ত হয়েছে তারা জানেন। এরপরেও টুকটাক আরো অনেক কিছু কাগজপত্র লাগে, সেটা যখন নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে আমি আপনাদেরকে আস্তে আস্তে হাতে কলমে বুঝিয়ে দেব। তবে অনেকেরই কিন্তু এনআইডি কার্ডের সমস্যা থাকে, সার্টিফিকেট অনুযায়ী এনআইডি কার্ডে বাবা মায়ের নাম মিল থাকে না, জেলার নাম পরিবর্তন করতে হয়, বয়স পরিবর্তন করতে হবে অনেকের, মানে টুকটাক ঝামেলা যাদের এনআইডি কার্ডে আছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এখনো হাতে প্রায় 2.5 মাস 3 মাস সময় আছে। এই সময়ের মধ্যে আপনারা এটা যদি চান নির্বাচনের আগেই আপনারা এগুলো কমপ্লিট করতে পারেন, বা এগুলাকে কি বলে যে সংশোধন করতে পারেন। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যদি ভুল ভ্রান্তি আপনাদের এনআইডি কার্ডের মধ্যে থাকে অবশ্যই সংশোধন করবেন। তো চাকরির কথায় যেহেতু আসলাম, আর একটু ছোট্ট করে একটা আপডেট দিয়ে যাই যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আপনাদেরকে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই ২০২৬-২৫ সালে যে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিকে ৮৯৭ জনের জনবলে নিয়োগ করা হলো, সেই নিয়োগের জয়েনিং এর আসলে খবর কি? অলমোস্ট এখানে 35% জনবল নিয়োগ হয়ে গিয়েছেন। আপনারা আমাকে অনেক প্রশ্ন করেন যে বিভিন্ন ইউনিটের নাম ধরে ধরে আমাকে জিজ্ঞেস করেন, ভাই এইখানে জয়েনিং কবে, এইখানে জয়েনিং কবে? দেখেন এইভাবে বলাটা খুবই ডিফিকাল্ট। বাংলাদেশের প্রত্যেকটা ইউনিটে এই যে আমার কোনো সাঙ্গ-পাঙ্গ বা আমার কোনো বন্ধু-বান্ধব আছে যদি এরকমটা ভাবেন তাহলে ভুল। বেসিক্যালি আমি একটা ধারণা করি আপনাদেরকে, সেই কথাটা বলে তারপর আপনারা আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করেন। তো তারই ধারাবাহিকতায় আমার এই কথাগুলো বলতে এখন বাধ্য হচ্ছি যে আমি বললাম যে 35% জনবল নিয়োগ করা হয়েছে। যারা এখনো পর্যন্ত জয়েন করেননি আমি বলেছিলাম যে নির্বাচনের আগেই কিন্তু আপনারা জয়েন করবেন। দেখেন একটা সরকারি চাকরিতে আপনি যোগদান করবেন, এগুলোর অনেকটা প্রসেসিং থাকে রে ভাই। এত উতালা হওয়ার আসলে কিছু নেই। যাদের পুলিশ ভেরিফিকেশন হয়ে গিয়েছে তারা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইতে পারেন যে আপনার চাকরি হবে, যদি আপনার কাগজপত্রে কোনো সমস্যা না থাকে। আসলে আমার কাগজপত্রের সমস্যা আছে কি না আছে এটা কিন্তু আমি খুব ভালোভাবেই জানি। তো আপনাদের যাদের কাগজপত্রের সমস্যা নেই, বুকে সাহস আছে, পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে, আপনারা এখন নিশ্চিন্তে থাকতে পারেন। জাস্ট অঙ্গীকারনামা একটা পেপারস আছে, ওই পেপারস এর জন্য হয়তোবা অনেকেই গিয়েছেন, এখনো অনেকেরই ডাকেনি। যদি আপনারা অনেকেই ওই পেপারস পূরণ করে রেখে আসেন, আপনি যে ইউনিটে আছেন সেই ইউনিটে, সেই ইউনিট কর্তৃপক্ষ ওই অঙ্গীকারনামা সহ আপনার সমস্ত কাগজপত্র কিন্তু আপনার যে ইউনিটের আন্ডারে চাকরি করছেন বা চাকরি পেয়েছেন সেই ইউনিট কিন্তু ওই রেকর্ডে পাঠাবে। বাকি কার্যক্রম রেকর্ড থেকেই হবে। তো এইটা অলমোস্ট একটু দেরি হয়, হ্যাঁ? তো এটা সরকারি চাকরির ব্যাপার-স্যাপার, সারা জীবনের একটা ভরণ-পোষণ কিন্তু সরকার আপনার জন্য নিবে। তো সেইখানে একটু ওয়েট আপনাদেরকে করতেই হবে। তারপরেও আমাদের দেশের সার্বিক পরিস্থিতি যে কিরকম আছে বা এখন কেমন সেটা আমার থেকে আপনারা ভালো জানেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আগামী ভিডিওতে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।